ইন্টারপোল কিছু তাদের কিছু স্ট্র্যাটেজি ফলো করে বলে আমরা জানতে পেরেছি। যখন কোনো রাজনৈতিক সরকার উৎখাত হয়ে যায়, তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তথ্য অনুযায়ী তাদের বিরুদ্ধে রেড ওয়ারেন্ট জারির কথা বললেও তারা এগুলো সময় নেয়। ট্র্যাডিশনালি তারা সময় নেয়, এটা তাদের সমস্যা। আইন অনুযায়ী তারা এটা করতে বাধ্য, কিন্তু তারা কেন করছে না সেটার জবাব এটা ইন্টারপোলই দিতে পারবে, আমরা জানি না। কারণ আমরা অপরাধের সুস্পষ্ট তথ্য প্রমাণাদি সহ আদালতের আদেশ সহ তাদের কাছে পাঠিয়েছি, এবং যে অপরাধের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা রেড ওয়ারেন্ট চেয়েছি, সেই একই রকম অপরাধের দায়ে আমরা কিন্তু অন্যদের ব্যাপারেও চেয়েছি। কারো ব্যাপারে দিয়েছে, কারো ব্যাপারে দেয়নি। হয়তো তারা কিন্তু বলেনি যে আমরা দেব না, তারা বলছে আমরা এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখছি। এখন সেটা কতদিন লাগবে, সেটা ডিপ্লোম্যাটিক ভাষা, সেটা ইন্টারপোল ভালো বলতে পারে। ভবিষ্যতে সিদ্ধান্ত নেব যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে তদন্ত করা হবে কিনা এবং তাদেরকে বিচারের মুখে আনা হবে কিনা, এটা আমরা প্রাপ্ত তথ্য অনুযায়ী, যেটা আপনারা জানেন যে আমাদের কোনো এফআইআর প্রয়োজন হয় না। আমাদের তদন্ত সংস্থার কাছে যদি মনে হয় হ্যাঁ এই দলটি রাজনৈতিকভাবে মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত হয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত করা দরকার, তাহলে আইন অনুযায়ী তদন্ত প্রক্রিয়া শুরু হবে এবং যা যা আইনের ব্যবস্থা আছে সেগুলো চলমান হবে। মাত্র আইনটা হয়েছে, এখনই এই বিষয়ে মন্তব্য করার সময় আসেনি। দ্বিতীয় প্রশ্নটি ছিল কি বলছিলেন? দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন হয়েছে, তারা আজকেই এসে যোগদান করবেন। দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠনের মধ্য দিয়ে আমাদের এখানে যে সমস্ত মামলা বিদ্যমান এখন আছে, সেটার মধ্য থেকে কিছু মামলাকে যদি আমরা দ্বিতীয় ট্রাইব্যুনালে নিয়ে আসতে চাই, তাহলে প্রজ্ঞাপনের প্রশ্ন থাকবে। সিদ্ধান্ত নিয়ে সেই প্রজ্ঞাপনের মাধ্যমে কিছু মামলা যে এই ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার কিছু অংশ সেখানে ট্রান্সফার করা যাবে। এটা হচ্ছে একটা প্রক্রিয়া। দ্বিতীয় প্রক্রিয়াটা হচ্ছে নতুন করে যে সমস্ত পিটিশন আমরা এখন ফাইল করব, কেসগুলো ফাইল করব, মিসেলিনিয়াস কেসগুলো ফাইল করব, সেগুলো চিফ প্রসিকিউটরের সিদ্ধান্ত অনুযায়ী চিফ প্রসিকিউটর যদি দ্বিতীয় ট্রাইব্যুনালে যে সমস্ত মামলা ফাইল করবেন সেগুলো শুনানি দ্বিতীয় ট্রাইব্যুনালে হবে। যেগুলো শুনানি প্রথম ট্রাইব্যুনালে করতে চাইবেন ওখানে পিটিশন দেবেন, সেটা সেখানে হবে। সুতরাং কোন মামলাটি কোন ট্রাইব্যুনালে যাবে নতুনগুলো, এটা মূলত প্রসিকিউশন ডিসাইড করে সেই কোর্টে যাবে। আর পুরাতন মামলাগুলোর মধ্য থেকে কোনগুলো এখানে আসবে, এটা একটা প্রজ্ঞাপনের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে এখানে শিফট হবে অথবা হবে। আমরা বাংলাদেশের প্রচলিত ভাষায় যদি একসাথে বেশি মানুষ মারা যায়, তাহলে আমরা বলি যে গণহত্যা হয়েছে, একসাথে অনেক মানুষ মারা গেছে, এটাকে মাস কিলিং অথবা ম্যাসাকার বলতে পারি। কিন্তু আইনের যেটা জেনোসাইড, সেটা কিন্তু এটা না। ধরুন 100 জন লোককে মেরে ফেলা বলি, এটা বাংলাদেশের আমরা বাংলা ভাষায় বলি গণহত্যা হয়েছে, কিন্তু এটা ইন্টারন্যাশনাল আইনের জেনোসাইড এটা নয়। সুতরাং আমরা যদি আমাদের স্বাভাবিক পরিভাষায় গণহত্যা বলিও, সেটা বলতে কোনো বাধা নেই, কিন্তু আইনে অপরাধ হিসাবে জেনোসাইড যে জিনিসটা সংজ্ঞায়িত আছে, সেটা হওয়ার জন্য সার্টেন ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। বাংলাদেশে মাস কিলিং হয়েছে, ব্যাপক ভিত্তিক হত্যাকাণ্ড হয়েছে, 1,500-এর উপরে মানুষকে মারা হয়েছে। এইটা ম্যাসাকার, এটা ব্যাপক হারে হত্যা, মার্ডার। যে হত্যাকাণ্ডগুলো হয়েছে অধিকাংশই এটা ভিডিও ধারণ করা হয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন মানুষের কাছে আমরা যে অজস্র ভিডিও ফুটেজ পেয়েছি, এটা হচ্ছে অপরাধের একটা জাজল্যমান প্রমাণ। সেগুলোকে যেখানে যেটাকে ফরেনসিক করার প্রয়োজন সেগুলো করা হয়েছে, যেগুলো ফরেনসিকের প্রয়োজন নেই সেগুলো করা হয়নি। বিভিন্ন টেলিফোনিক কনভারসেশন, ওয়্যারলেস কনভারসেশন, বিভিন্ন আপনার ডাটা যে বিভিন্ন সার্ভারে বিভিন্ন জায়গায় সংরক্ষিত যে ডাটা সেগুলো আছে। সুতরাং বহুমাত্রিক ডিজিটাল এভিডেন্স এই মামলায় আমরা ব্যবহার করব বলে আশা করছি। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।